আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম বায়োলজি। আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হলো মানব শরীরতত্ত্ব সমন্বয় নিয়ন্ত্রণ। তো মানব শরীরতত্ত্ব কি? মানব শরীরতত্ত্ব হলো হিউম্যান ফিজিওলজি। ফিজিওলজি কি? ফিজিওলজি হলো আমাদের মধ্যে সকল যে ভিতরে যে কার্যকলাপ আছে মানব দেহে অথবা জীব দেহে, ওগুলাকে একত্রে ফিজিওলজি বলে। নর্মাল যে কার্যকলাপ ক্রিয়া বিক্রিয়া একসাথে ফিজিওলজি বলে। আর ফিজিওলজির অপোজিট কি? প্যাথোলজি। প্যাথোলজি মানে মানব কার্যকলাপে কোনো সমস্যা হলে এই যে প্যাথোলজি বলে। একটা হচ্ছে ফিজিওলজি আর একটা হলো প্যাথোলজি। ফিজিওলজি হলো নর্মাল কার্যকলাপ, নর্মাল ক্রিয়া বিক্রিয়া, স্বাভাবিক ক্রিয়া বিক্রিয়া যদি কিভাবে হয় ওগুলোকে একসাথে ফিজিওলজি বলে। আর কোনো ক্রিয়া নর্মাল ক্রিয়া করলে কোনো সমস্যা হলে বা কোনো রোগ বালাই হলে ওটাকে প্যাথোলজি বলে, মানে রোগ বালাই, ডিজিজ কন্ডিশন। তো আমাদের দেহে সকল তন্ত্র একটার সাথে আরেকটা কাজ করার সময় বাধা প্রদান করে। তো বাধা প্রদান যাতে না করে সকল তন্ত্র যাতে, সকল ক্রিয়াকলাপ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য সমন্বয় দরকার বা কোঅর্ডিনেশন দরকার। এই কোঅর্ডিনেশন কে করে? এক সেন্ট্রাল মানে নার্ভাস সিস্টেম, একটা হলো হরমোনাল সিস্টেম। তো কিভাবে হয়? আমাদের দেহে আমাদের দেহে উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপনা হলো বহিস্থ উদ্দীপনা আছে, অভ্যন্তরীণ উদ্দীপনা আছে। বহিস্থ এক্সটার্নাল উদ্দীপনা যেমন পেন, টেম্পারেচার, প্রেসার বা বাইরের থেকে যেগুলো উদ্দীপনা আসে। তো আমাদের ভিতর থেকেও যেমন বিভিন্ন ধরনের উদ্দীপনা আসে। যেমন ভিতরের টেম্পারেচার কত, ভিতরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে কিনা, ভিতরে কন্ডিশন কিরকম, ভিতরে এখন আমার কি কাজ করতে হবে, এগুলো থেকে উদ্দীপনা আসে। তো উদ্দীপনা বাইরে থেকে আসতে পারে, ভিতর থেকে আসতে পারে। তো উদ্দীপনা আসলে কি? আমরা যে কোনো সংজ্ঞাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন যেমন এই যে উদ্দীপনা কাকে বলে? জীব দেহের ভিতরে বা বাইরে সংঘটিত কোনো শনাক্তযোগ্য সাধারণ উপযোগী হলে তাকে উদ্দীপনা বলে। যেমন জীব দেহের ভিতরে বা বাইরে সংঘটিত কোনো পরিবর্তন, যেমন জীব দেহের ভিতরে বা বাইরে সংঘটিত কোনো পরিবর্তন, এটা একটা ভাগ। আর যদি এই পরিবর্তনটা শনাক্তযোগ্য হয় বা সাধারণ উপযোগী হয়, তখন তাকে উদ্দীপনা বলে বা স্টিমুলাস বলে। যে ইংলিশগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। স্টিমুলাস হলো এক বচন, স্টিমুলাই হলো বহু বচন। যে এগুলো কিভাবে কাজ করে? যেমন এটা একটা স্কিম। তো স্কিনে কোনো উদ্দীপনা আসছে বাইরে থেকে, ওই উদ্দীপনা ধরো যে আসলো, তো এর থেকে স্কিনে রিসেপ্টর থাকে। ধরো বিভিন্ন রিসেপ্টর আছে, রিসেপ্টর প্রোটিন। রিসেপ্টর প্রোটিনের সাথে বিভিন্ন ধরো নার্ভ যুক্ত আছে। নার্ভটা কি করে? এই নার্ভটা যে স্টিমুলাসটা আছে ওই উদ্দীপনাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে প্রক্রিয়াধীন হয়, এটা ব্রেনে যেতে পারে, স্পাইনাল কর্ড থেকে আবার ফিরে আসতে পারে। তো ওইখানে প্রক্রিয়াধীনের পরে যে মানে উদ্দীপনাটা প্রক্রিয়ার পরে আর ওই অনুযায়ী বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন হয়। এটা পরে ধরো আবার স্কিনে আসছে, যদি এদিকে ধরো পেইন স্টিমুলাস আছে, স্টিমুলাস আসার পরে হাতটাকে ওদিক থেকে সরায় নেই। তো এদিক থেকে ওই ব্রেইনে প্রক্রিয়াধীন হওয়ার পরে হাতে আবার একটা হাতের মাসেলে স্টিমুলেশন আসে বা মোটর নার্ভের মাধ্যমে, তখন হয় হাতটা ওই পেইন স্টিমুলাস থেকে মানুষ সরাই ফেলে। এটা হলো রিসেপ্টর। এই যে উদ্দীপনার গ্রাহক অঙ্গ, উদ্দীপনা একটা গ্রাহক অঙ্গ আছে, এটাকে রিসেপ্টর বলে। এমন স্নায়ু স্নায়ু বা নিউরন দিয়ে বাহিত হয় এবং ইফেক্টরের সাহায্যে
প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইফেক্টর কেমন করে? ইফেক্টর হলো যেমন মাসল বা মাংসপেশি। মাংসপেশি হলো ইফেক্টর। আচ্ছা, তো সমন্বয় কাকে? সমন্বয় হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলে, কোঅর্ডিনেশন। তো সমন্বয় কয়টা আছে? দুই ধরনের সমন্বয় আছে। একটা হলো স্নায়ুতন্ত্র, একটা হলো অন্তঃকরাতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। একটা হলো স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, আর একটা হলো অন্তঃকরাতন্ত্র, নার্ভাস সিস্টেম। আর অন্তঃকরাতন্ত্র, অন্তঃকরাতন্ত্র মানে হরমোনাল সিস্টেম। হরমোনাল সিস্টেম কেন অন্তঃকরাতন্ত্র বলা হয়? হরমোনাল সিস্টেম কেন অন্তঃকরাতন্ত্র বলা হয়? যে ধরো একটা অন্তঃকরা গ্রন্থি, এই গ্রন্থির মধ্যে বিভিন্ন সেল আছে। তো এই সেল থেকে যে ক্ষরণটা হবে, এই ক্ষরণটার জন্য নিজস্ব কোনো ডাক্ট বা নালী নাই। এই নালী না থাকা, নালী নাই কিন্তু এর চারপাশে ধরো ব্লাড ভেসেল আছে, রক্তকণিকা, রক্তবাহিকা আছে। তখন কি করে এই থেকে যে সিক্রেশন গুলো হয় এগুলা ডিরেক্ট ব্লাড ভেসেলে চলে আসে। তো এটাকে বলে অন্তঃকরা তন্ত্র বা হরমোনাল সিস্টেম। এটা কোনো ডাক্ট নাই, মানে অন্তঃকরা মানে ভিতরে করণ হয়, মানে কোনো ডাক্টে করণ হয় না, মানে ডিরেক্ট ব্লাড ভেসেলে করণ হয়। আর যদি কোনো গ্রন্থি থেকে নিজস্ব কোনো ডাক্ট থাকে, মানে এই ডাক্টটা কোনো লুমেন বা কোনো ট্র্যাক্টে করণ হয়, তখন তাকে বহিঃকরা তন্ত্র বলে। বহিঃকরা তন্ত্র। আর এটা কি অন্তঃকরা তন্ত্র। এর উদাহরণ কি? হরমোনাল সিস্টেমের যেমন থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর বহিঃকরাতন্ত্রে উদাহরণ কি? বহিঃকরাতন্ত্র যেগুলো আছে এগুলো সাধারণত এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। যেমন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেগুলো আছে, যে মানে স্টমাকের যে গ্ল্যান্ড গুলো আছে এগুলোকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেগুলো আছে ওগুলো ডিরেক্ট ব্লাডে না যায়, নালীর মাধ্যমে ডিরেক্ট পাকস্থলীতে যায়, এই জন্য এটাকে বহিঃকরাতন্ত্র বলে। মানে এইদিকে কোনো নালী আছে, ওটাতে নালী নালী নেই। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, তারপরে ধরো যে প্যানক্রিয়াসের নর্মাল সিনার যেগুলো আছে, প্যানক্রিয়াসের নর্মাল যে এনজাইমেটিক সিক্রেশন, এই সিনার এনজাইমেটিক সিক্রেশন এগুলো আছে। প্যানক্রিয়াসে দুই ধরনের সিক্রেশন আছে, বহিঃকরাতন্ত্র আছে হিসেবে কাজ করে, আবার অন্তঃকরাতন্ত্র হিসেবে কাজ করে। বহিঃকরাতন্ত্র যেগুলো আছে এগুলো এনজাইম ক্ষরণ করে, যেগুলো পরিপাকে সাহায্য করে। আর অন্তঃকরা যেগুলো আছে এগুলো হরমোন ক্ষরণ করে, যেমন ইনসুলিন, গ্লুকাগন এগুলো। তো স্নায়ুতন্ত্র কাকে বলে? নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে নিউরন, স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত? নিউরন দ্বারা গঠিত একক। স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। স্নায়ুতন্ত্রের একক, স্নায়ুতন্ত্রের একক, একক হলো নিউরন। স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত হয়। নিউরন সমন্বিত, এই যে নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক মানে বাইরের যে এক্সটার্নাল এবং ইন্টারনাল অভ্যন্তরীণ উদ্দীপনায় সারা দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্ত কাজের সামঞ্জস্য রাখা হয়। দৈহিক ও শারীরবৃত্ত কাজের সামঞ্জস্য রাখা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে। এখন কথা হলো স্নায়ুতন্ত্র কোন দিক থেকে উৎপত্তি লাভ করে? স্নায়ুতন্ত্র বনে একটোডান থেকে স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে। একটোডানটা আসলে কি? একটা মানব ভ্রূণ যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন
এর মধ্যে তিনটা লেয়ার থাকে, এবং উপরে যে লেয়ারটা থাকে, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা লেয়ার থাকে। তো উপরে মানে তিনটা লেয়ারে সেলগুলো সজ্জিত থাকে। তো উপরে যে লেয়ার আছে ওটাকে বলে একটোডার্ম, মাঝখানটা বলে মেসোডার্ম, একবারে ভিতরে যে লেয়ারটা থাকে এটাকে বলে এন্ডোডার্ম। একটো মানে বাইরে বা উপরে, বাইরে বা উপরে, মেসো মানে মাঝখানে, মেসো মানে মাঝে, আর এন্ডো মানে একবারে ভিতরে। এভাবে এসব করছে। তো এই ভ্রূণীয় যে একটোডার্ম আছে, এই একটোডার্মের এই মাঝখানের স্থান থেকে মানে স্নায়ুতন্ত্রটা গঠন লাভ করে, নিউরাল টিউব যে একটোডার্ম আছে, এই একটোডার্ম থেকে স্নায়ুতন্ত্র আসে। এবং এই যে পুরা মানব দেহের এই তিনটা লেয়ার থেকে আসে, মানব দেহের সকল কিছু এই তিনটা লেয়ার থেকে পরে ডেভেলপমেন্ট লাভ করে। তো স্নায়ুতন্ত্রের কাজ কি কি? স্নায়ুতন্ত্রের কাজ হলো, ধরো যে কি কি কাজ: উদ্দীপনায় সাড়া দেওয়া, তারপরে কাজের মধ্যে সমন্বয় রক্ষা করা, মানে বিভিন্ন কাজের মধ্যে যাতে কোনো সমস্যা না হয় যোগাযোগ রক্ষা করে, দেহের সাম্যাবস্থা বজায় রাখা। যেমন সাম্যাবস্থা কি? হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে কি? দেহের সেন্সরি এবং মোটর অঞ্চল সমূহ কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহের সাম্যাবস্থা বা হোমিওস্টেসিস বজায় রাখে। এই যে হোমিওস্টেসিস, হোমিও মানে একই, প্লাস স্টেসিস, স্ট্যাটিক অবস্থা, স্ট্যাটিক বা অবস্থা, হোমিওস্টেসিস। তো মানে একই অবস্থা, মানে বাইরে যা কিছুই হোক, মানে বাইরে যত চেঞ্জ হোক, টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে শীতকালে ধরো 15 ডিগ্রি হয়েছে, গরমকালে 40 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু দেহের তাপমাত্রা হবে 37 ডিগ্রি আছে। তো এটা একটা হোমিওস্টেসিসের উদাহরণ। ধরো যে মানে শীতকালে তাপমাত্রা ধরো 15 ডিগ্রি হয়েছে, গরমকালে ধরো 40 ডিগ্রি হয়েছে, কিন্তু এই 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সাথে মানুষের দেহের তাপমাত্রা কিন্তু ফল করে না। আবার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় মানুষের ভিতরে টেম্পারেচার বেড়ে যায় না, একটা নির্দিষ্ট টেম্পারেচার বোঝায়, এটাকে 37 ডিগ্রি সেলসিয়াস, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে মানে অন্যান্য যত কিছু চেঞ্জ হয়ে গেছে, যাতে ভিতরের একটা নির্দিষ্ট একটা স্ট্যাটিক অবস্থা বজায় থাকে, ওটাকে বলে হোমিওস্টেসিস। দেহ হোমিওস্টেসিসের উপরে চলে, মানে দেহের সকল অঙ্গতন্ত্র এই দেহের অভ্যন্তরীণ হোমিওস্টেসিস বজায় রাখতে সাহায্য করে। মানে বাইরে ভিতরে যত কিছু চেঞ্জ হোক, যাতে দেহের কোনো সমস্যা না হয়, আগের অবস্থায় থাকে, একটা স্ট্যাটিক অবস্থায় থাকে, এটাকেই বলে হোমিওস্টেসিস। সংবেদী অঙ্গ সমূহ কার্যকর রাখে, বিভিন্ন সংবেদী অঙ্গ কার্যকর রাখে, বিভিন্ন তথ্য সংরক্ষণ করে। মেমোরি সেন্টার ব্রেন মেমোরি সেন্টার, মানে নিউরনগুলা মেমোরি সেন্টার হিসেবে কাজ করে, বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হয়। স্নায়ুতন্ত্রের অংশ বিশেষ, যেমন দেখতে সাহায্য করে, শুনতে সাহায্য করে, টেস্ট বার্ড স্বাদ গ্রহণে সাহায্য করে, তারপরে নাকে ঘ্রাণ গ্রহণে সাহায্য করে, অনুভূতি গ্রহণে সাহায্য করে, বুদ্ধি, স্মৃতি, ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিভিন্ন কাজে স্নায়ুতন্ত্র সাহায্য করে। আচ্ছা, এখন আসি স্নায়ুতন্ত্রের গঠন। স্নায়ুতন্ত্র দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা হলো নিউরন, যেটা একক। তো নিউরন যদি আলাদা আলাদা ভাবে রাখি, একটার সাথে আরেকটা লেগে সমস্যা হতে পারে। তো এগুলা কিছু রাখার জন্য চারপাশে কিছু সাপোর্টিং জিনিস রাখা লাগবে না? এই সাপোর্টিং জিনিস হলো নিউরোগ্লিয়া। এই সাপোর্টিং জিনিস কি? নিউরোগ্লিয়া। তো নিউরন প্লাস নিউরোগ্লিয়া এই দুইটা মিলে মানে না স্নায়ুতন্ত্র গঠিত। তো এখন কথা হলো, তাহলে ব্রেইনে কখন টিউমার বা ক্যান্সার? নিউরন তো সেল ডিভিশন করতে পারবে। হুম, তো কেন ব্রেইনে সমস্যা হয় বা টিউমার হয়? ব্রেইনের মূলত টিউমার গুলো হয় এই নিউরোগ্লিয়ার অতিরিক্ত প্রলিফারেশনের কারণে বা অতিরিক্ত সেল ডিভিশনের কারণে, মূলত
টিউমার বা ক্যান্সার এগুলো হয়ে থাকে। তো আসো, মানুষের যে স্নাবিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী কে, তাদের গঠন একককে কি বলে? নিউরন বলে। তো সেই নিউরনের কটা অংশ নিয়ে গঠিত? দুইটা অংশ, কোষ দেহ বা সোমা। সোমা মানে কোষ দেহ। সোমা এটাকে আরেক নামে দেখা যায়, কোষ দেহ দেখা যায়, সেল বডি বা সোমা একই না, বা প্রলম্বিত অংশ মানে এই কোষ বডি থেকে অন্য কিছু একটা বের হয়েছে, প্রলম্বিত অংশকে অংশ বা নিউরাইট। এই যে এটা হলো সোমা বা সেল বডি, এতটুকু। এই না সরি এতটুকু না, সেল বডি হলো এতটুকু। আর এদিক থেকে যে ডেন্ড্রাইট গুলো বেরিয়েছে, এক্সন গুলো বেরিয়েছে, এগুলোকে বলে প্রলম্বিত অংশ বা নিউরাইট। কোষ দেহের মধ্যে কি কি আছে? কোষ দেহ গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোচাকার, সূচালো বিভিন্ন আকার হইতে পারে। কোষ দেহের ব্যাস 5 থেকে 122 মাইক্রোমিটার। কোষ দেহে প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। এই তিনটি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ কি কি থাকে? প্লাজমা মেমব্রেন। কোষ দেহে প্লাজমা মেমব্রেন থাকে, এরপরে সাইটোপ্লাজম থাকে, আর একটা নিউক্লিয়াস থাকে। আর সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কারণ কি? আর কি থাকে? মুক্ত পলি রাইবোসোম মিলে নিচল দানা গঠন করে। এই যে কোষ দেহের মাঝখানে এই যে গুটি গুটি নিচল দানা আছে। এই নিচল দানা কি দ্বারা গঠিত? নিচল দানা অমসৃণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস পলিরাইবোসোম। পলিরাইবোসোম এগুলা মিলে নিচল দানা, ধরো দুইটা মিলে নিচল দানা গঠন করলো, এরকম নিচল দানা গঠন করলো। কত হলে এই নিচল দানার কাজ কি? এই যে আমরা জানি যে ধরো এই যে একটা নিউরনের থেকে আরেকটা নিউরনে কোনো ইম্পালস বা স্টিমুলাই, ইম্পালস যাইতে হলে কিভাবে যায়? এটা নিউরন থেকে নিউরোট্রান্সমিটার করো, নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারটা কি? একটা প্রোটিন। নিউরোট্রান্সমিটার প্রোটিন, হরমোন প্রোটিন, এনজাইম প্রোটিন, নিউরোট্রান্সমিটার প্রোটিন, সবগুলোই প্রোটিন। মানে দেহের যা কিছু আছে, দেহের গঠনের যা কিছু লাগে সবকিছুই প্রোটিন। তো এই প্রোটিন মানে যে তৈরি হয়, তখনই তৈরি হয় আমরা জানি। প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। প্রোটিন তৈরি করে রাইবোজোম। যখন এই রাইবোজোম, এই যে রাইবোজোম আছে, তো রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যখন লাগে তখন এটা কি হয়? রাফ হয়ে যায়। যখন এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কোনো রাইবোজোম থাকে না, তখন এটাকে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হুম। যখন এটার সাথে লাগে রাইবোজোম থাকে, তখন এটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই তো এই যে রাইবোজোম অথবা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুইটা মিলে প্রোটিন সংশ্লেষণ করে। মানে রাইবোজোম যেদিকে আছে ওদিকে প্রোটিন সংশ্লেষণের সাথে যুক্ত থাকে। তো যেহেতু নিউরোট্রান্সমিটার প্রোটিন এবং একটা সারা দেহের বিভিন্ন কার্যকলাপের জন্য অলওয়েজ নিউরনের ইম্পালস একটা থেকে আরেকটা দিতেছে, তখন তো বেশি, তো নিউরোট্রান্সমিটারের কাজ প্রতিনিয়তই প্রয়োজন। তো নিউরোট্রান্সমিটার বেশি বেশি সিনথেসিস করা লাগে। তো এইখানে যে বেশি বেশি যখন সিনথেসিস করা লাগে, বেশি বেশি সিনথেসিস করা লাগে, তো বেশি বেশি সিনথেসিস কাজের জন্য বেশি বেশি রাইবোজোম দরকার হয়। তো এই রাইবোজোমটা পলিরাইবোজোম, ফ্রি পলিরাইবোজোমের সাথে থাকতে পারে। পলিরাইবোজোম কি? মনে করো এটা একটা এমআরএনএ, এমআরএনএ এদিকে একটা রাইবোজোম আছে ট্রান্সলেশন করতেছে, এদিকে একটা রাইবোজোম ট্রান্সলেশন করতেছে, এদিকে একটা রাইবোজোম ট্রান্সলেশন করতেছে। তো এগুলো একসাথে একটা এমআরএনএর মধ্যে যখন একটা এমআরএনএ থেকে যখন একই ধরনের প্রোটিন অনেকগুলো প্রয়োজন হয়, তখন কি করে? ওই এমআরএনএর সাথে অনেকগুলা রাইবোজোম অ্যাটাচ হওয়ার ফলে একই রাইবোজোম থেকে অনেকগুলো একই ধরনের প্রোটিন তৈরি হতে থাকে।
এখানে তখন এটাকে একসাথে অ্যামাইনের সাথে যখন যুক্ত হয় তখন এটাকে পলিরাইবোসোম, মানে পলি মানে অনেক, অনেকগুলো রাইবোসোম একসাথে যুক্ত হয়ে এটাকে পলিরাইবোসোম বলে। আর এটা হলো যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয় তখন ড্রাফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, তখন এটা অমসৃণ লাগে। তো এই জন্য ধরো যে এগুলো থেকে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনগুলো নিউরোট্রান্সমিটেড প্রোটিন। তখন একটা নিউরন থেকে এই যে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হওয়ার পরে আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে, রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে ওই ইম্পালসটা এই নিউরন থেকে আরেকটা নিউরনে চলে যায়। তো এই জন্য এই পলিরাইবোসোম ডায়াফ্রান্ডোপ্লাজিক রেটিকুলাম নিউরনের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে। এগুলা কি হিসেবে থাকে? এগ্রিগেশন হয়ে থাকে, একসাথে এগ্রিগেশন হয়ে নিচল দানা গঠন করে। এই নিচল দানা থেকে প্রোটিন সংশ্লেষণ হয়, নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ হয়। আমার এটা একজন হয়ে পরে সেল বডি থেকে একজন হয়ে সিনেপটিক টার্মিনাল বা টার্মিনাল নবে এসে পৌঁছে। পরে টার্মিনাল নব থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে সিনেপটিক প্লেকতে যায়, সিনেপটিক প্লেক থেকে পরে অন্য নিউরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তাছাড়া আর কি থাকে? আরো আরো কিছু জিনিস থাকে। ধরো যে এই যে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ মাইটোকন্ড্রিয়া কি সে এটিপি তৈরি করে বা শক্তি দেয়। তো নিউরনের যে ইম্পালস এটা প্রতিনিয়ত দরকার হয়। তো এগুলার ট্রান্সমিশনের জন্য যে শক্তি প্রয়োজন হয় এটা মাইটোকন্ড্রিয়া থেকে আসে। গলজি বডি আছে, গলজি বডি কি করে প্যাকেজিং করে? ওই যে নিউরো ট্রান্সমিটার তৈরি হলো রাফ এন্ড রেটিকুলাম, ওটা প্যাকেজিং করা লাগবে না, একটা প্যাকেজ থাকে, এই প্যাকেজিংটা করে গলজি বডি। আর এটা আছে গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট। এই যে একটা নিউরন, নিউরনের ভিতরে যে সাইটোস্কেলিটন যে থাকে ওটাকে নিউরোফিলামেন্ট বলে। তো নিউরোফিলামেন্টটা এই যে এইভাবে সারা নিউরন জুড়ে এভাবে এভাবে থাকে। তো নিউরোফিলামেন্ট এইদিকে খুবই ক্রাউডেড থাকে, নিউরোফিলামেন্ট এদিকে খুবই ক্রাউডেড থাকে। এই জন্য যে নিসেল দানাগুলো থাকে ওগুলা জাস্ট সেল বডিতে থাকে এবং ডেনড্রাইটে এক্সটেন্ড করতে পারে, কিন্তু কখনো নিয়ে যে নিসেল দানাগুলা একজনে এক্সটেন্ড করে না। এই জন্য, কারণ নিউরোফিলামেন্ট গুলা এই যে যে দিক থেকে সেল বডি শেষ হচ্ছে এবং যে দিক থেকে একজন শুরু হয়েছে ওদিকে নিউরোফিলামেন্ট গুলো খুবই ক্রাউডেড থাকে। এই জন্য নিসেল দানাগুলা একজনে যেতে পারে না, কিন্তু ডেনড্রাইটে যেতে পারে এবং সেল বডিতে থাকে। এবং প্রোটিন সিনথেসিস মূলত এই সেল বডি ডেনড্রাইটে সংঘটিত হয়। এই এই প্রোটিন যে নিউরোট্রান্সমিটার গুলো সিনথেসিস হলো, এরপরে সংশ্লেষণ হওয়ার পরে এরপরে আস্তে 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 এগুলার যে প্রোটিন সংশ্লেষণ হয়েছে ওই প্রোটিনগুলো আস্তে আস্তে এই যে নিউরোট্রান্সমিটার গুলো একজনের মাধ্যমে সিনেপটিক টার্মিনালে এসে পৌঁছায়। একটা তারপরে আছে প্রলম্বিত অংশ বা নিউরাইট। কোষদেহ থেকে বহির্গত শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। এটি দুই ধরনের, কি কি আছে? ডেনড্রাইট আছে, এক্সন আছে। কোষদেহের চারদিক থেকে যে সৃষ্ট শাখান্বিত ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রলম্বিত অংশ থাকে সেগুলোকে ডেনড্রাইট বলে। এই যে কোষদেহ থেকে যেগুলো বের হয় এই যে এগুলা, এগুলা কি বলে? ডেনড্রাইট বলে। এগুলাকে ডেনড্রাইট বলে। আর এগুলা উদ্দীপনা গ্রহণ করে, যেমন একটা একজন, একজন আসে সিলেক্টিভ টার্মিনাল আসছে, এদিক থেকে কি করছে? একটা নিউরনের ইম্পালস আছে, এই ইম্পালস আরেকটা নিউরনে, ধরো একটা সেল বডি, এই যে এইদিকে আছে ডেনড্রাইট, পরে ইম্পালসটা এই প্রি সিনেপটিক নিউরন থেকে পোস্ট সিলেক্টিভ নিউরনে যায়। তো কি করে? এই যে এই প্রি সিনেপটিভ নিউরন থেকে পোস্ট সিলেক্টিভ নিউরনে ডেনড্রাইট একটা সিনাপসের একটা একজন থেকে আরেকটা ডেনড্রাইটে এই যে উদ্দীপনা গ্রহণ করে কোষ দেওয়া পর্যন্ত পৌঁছায় দেয়। ডেনড্রাইটের মাধ্যমে রাইবোজোম থাকতে পারে,
ডেনড্রাইটের মধ্যে কি কি থাকে? রাইবোজোম থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবার স্মুথ যেগুলো স্মুথে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না। রাইবোজোম থাকে না, তারপরে নিউরোফিলামেন্ট থাকতে পারে ইত্যাদি বিস্তৃত থাকে, মিসল বডি থাকে। আচ্ছা, এরপর আছে একজন যে কোষ থেকে যে প্রলম্বিত লম্বা যে অংশটা বের হয় এটাকে একজন বলে। তো দেখেন নিসল দানাবিহীন, কেন এই যে নিসল দানাবিহীন, এই যে নিসল দানাবিহীন এলাকা একজন হিলক থেকে যে দীর্ঘাকার নিউরাইটটি উৎপন্ন হয়ে থাকে কি বলে? একজন বলে। তো এর কেন নিসল দানা থাকতে পারে না? কারণ এই যে এই পাশে নিউরোফিলামেন্ট গুলো খুবই ক্রাউডেড অবস্থায় থাকে, খুবই প্যাকড অবস্থায় থাকে, কম্প্যাক্ট অবস্থায় থাকে, বলে এই নিচল দানাগুলো এদিক থেকে এদিকে আসতে পারে না। এই জন্য পুরো একজনে কোনো নিচল দানা থাকে না। একজনের মধ্যে থাকতে মাইক্রোটিউবুল থাকতে পারে, নিউরোফিলামেন্ট থাকতে পারে, মাইটোকন্ড্রিয়াল লাইসোজোম থাকতে পারে, ইত্যাদি অঙ্গাণু থাকে। একজন একটি বা দুটি আবরণ দিয়ে থাকে এবং তার নাম কি? স্নায়ুতন্ত্র বা নার্ভ ফাইবার। একজনকে কি বলে? নার্ভ ফাইবার বলে। নার্ভ ফাইবার। এবং নার্ভ ফাইবারের চারপাশে কি থাকে? এই যে একটা ফ্যাটি একটা আবরণ থাকে, এই যে ফ্যাটি আবরণটাকে কি বলে? নিউরাল একটা আবরণে আবৃত থাকে সোয়ান সেলের মতো। মাইলিন শীট, মানে যে ফ্যাটি যে আবরণটা থাকে এটাকে মাইলিন শীট বলে। এবং এই মাইলিন শীট, এই যে এটা মাইলিন শীট থাকে। মাইলিন শীট পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল যে ব্রেইন বা স্পাইনাল কর্ডে মাইলিন শীট গঠন করে অলিগোডেন্ড্রোসাইট। ঠিকই, সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর পেরিফেরাল যেগুলো আছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাইরে ব্রেন বা স্পাইনাল কর্ডের বাইরে যে নার্ভাস সিস্টেম গুলো আছে এগুলোকে কে করে? সোয়ান সেল। এই পেরিফেরাল যেগুলো আছে, পেরিফেরি মানে বাইরের দিকে, এই যে ব্রেন, স্পাইনাল কর্ড, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল মানে মাঝখানে থাকে, অথবা মেইনলি কাজ করে সব রিল স্টেশন এদিকে থাকে। আর এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভ গুলা বের হয় এগুলো কি বলে? পেরিফেরাল। পেরিফেরি মানে বাইরের দিকে বা চারদিকে। যেমন একটা গোলকের অথবা একটা সার্কেলের এটা হলো সেন্টার। আর এই যে আর চারপাশে এই যে একবারে পরিধি বরাবর যেগুলো থাকে এগুলোকে কি বলে? পেরিফেরাল রিজিয়ন। এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এর সাথে তুলনা করা হয়েছে। তো এদিকে সোয়ান সেল নির্মিত, তারপর সোয়ান সেল, এই যে প্রথমে সোয়ান সেল নির্মিত থাকে। এই সোয়ান সেল নির্মিত নিউরোলেমা নামক একটা আবরণীতে একজন আবৃত থাকে। একজনের নিউরোলেমার মধ্যবর্তী স্থানে কি থাকে? প্রোটিন থাকে, ফ্যাট থাকে। এই যেগুলোতে ফ্যাট প্রোটিন থাকে। আবরণের নাম কি? মাইলিন শীট। আবরণের নাম মাইলিন শীট। বিভিন্ন স্থানে নিউরোলেমা একজনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এই যে মাইলিন শীট, ধরো এটা একটা নিউরন, সেল বডি একজন। এই একজনের ভিতরে যে ফ্লুইডটা থাকে এটাকে বলে কি? এক্সোপ্লাজম। এটাকে বলে এক্সোপ্লাজম। আর এই যে বাইরের যে কাভার থাকে এটাকে এক্সোলেমা বলে। এর চারপাশে কি হয়? নিউরাল, এই যে মাইলিন শীতের আবরণ থাকে। মাইলিন শীতের আবরণ থাকে। তো মাইলিন শীতের মধ্যে থাকে মাইলিন শীতের যে আবরণ এটাকে বলে নিউরোলেমা। নিউরোলেমা বলে। তো যেদিকে যেদিকে মাইলিন শীত থাকে ওদিকে মানে সোয়ানসেল থাকে, ওদিকে নিউরোলেমা গঠন হয়। কিন্তু একটা জায়গায় শেষ হয়। মনে করো এই একটা সোয়ানসেল একটা সোয়ানসেল, সোয়ানসেলের মাঝখানে এসে যে নিউরোলেমা প্লাস এক্সোলেমা, এই দুইটা, এই নিউরোলেমা প্লাস এক্সোলেমা এই দুটো একসাথে
মানে ফিউজ করে, তখন এটাকে বলে নোড অফ রেনভিয়ার। ওদিকে মাইলিন শীটটা থাকে না, মানে জাস্ট এই দুইটা আবরণ। লেমা মানে কি আবরণ, মানে লেমা প্লাজমা, লেমা প্লাজমার আবরণ, এক্সোলেমা এক্সনের আবরণ, নিউরোলেমা সোয়ান সেলের আবরণ। মাইলিন শীট থাকে না, বিভিন্ন নিউরোলেমা একজনের সংস্পর্শে আসে, সংস্পর্শে চলে আসে, তখন এখানে মাইলিন শীট থাকে না। একে রেনভিয়ারের পর নোড অফ রেনভিয়ার বলা হয়। অনেক সময় একজন থেকে পার্শ্বদেশ থেকে যে শাখা বের হয়, মনে করো মাঝে মধ্যে এই একজনের পার্শ্বদেশ থেকে এরকম একটা শাখা বেরিয়েছে, এরকম একটা শাখা বেরিয়েছে, তখন এটাকে কি বলে? কোলাটেরাল শাখা। মানে কোলাটেরাল মানে পাশের একটা কোলাটেরাল চ্যানেল বা কোলাটেরাল শাখা বেরিয়েছে। তো এই কোলাটেরাল শাখার মাধ্যমে এদিকে ইম্পালসটা এদিকে আসতে পারে, এদিকে যেতে পারে, কোলাটেরাল শাখা শাখা বেরোতে পারে। সাধারণত একজনের শেষ প্রান্ত বিভক্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে তাকে কি বলে? টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়া মানে কি? টেলো মানে টেল, টেল মানে লেজ, মানে লেজের দিকে যে ডেনড্রাইটের যে অংশটা থাকে এটাকে কি বলে? যে টেলোডেন্ড্রিয়া। এই পুরো অংশটাকে টেলোডেন্ড্রিয়া বলে। এক বছরে টেলোডেন্ড্রিয়ন। টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশ, এই যে শেষ প্রান্তে কিছু এরকম স্ফীত অংশ তৈরি করে, এই স্ফীত অংশের নাম সিনেপটিক নব। নব মানে গুটি, গুটির মতো জিনিসপত্র। সিনেপটিক নব তৈরি করে। একজন লম্বায় 1 মিটারের বেশি হতে পারে, একজন সবচেয়ে লম্বা 1 মিটারের বেশি হতে পারে। সমস্ত দীর্ঘ স্নায়ুতন্ত্রকে একসাথে কি বলে? নার্ভ বলে। 1 মিটার লম্বা হতে, 1 মিটার চেয়ে বেশি লম্বা হতে পারে। তো নিউরন কয় প্রকার? নিউরনের বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। যেমন এই যে প্রলম্বিত অংশ সংখ্যার মাধ্যমে এক মেরুযুক্ত, দ্বিমেরু, ছদ্মমেরু, বহুমেরু, মেরুহীন। কাজের প্রকৃতির মাধ্যমে সংবেদী, চেষ্টীয়, মিশ্র এবং সংবেদন পরিবহনের উপর ভিত্তি করে অন্তর্মুখী, বহির্মুখী, আন্তঃনিউরনে ভাগ করা যেতে পারে। এখন এসব কি একটু আমরা দেখে নেই। প্রলম্বিত সংখ্যার উপর ভাগ করে কিভাবে ভাগ করা হয়েছে? এক, ইউনিপোলার বা এক মেরুযুক্ত। পোল, পোল মানে মেরু, ইউনি মানে এক। যে এক মেরুযুক্ত যেগুলো আছে ওগুলা ধরো যে ইউনিপোলার। ইউনিপোলার মানে কি? এদিক থেকে জাস্ট একটা প্রলম্বিত অংশ বেরোছে, এটা ইউনিপোলার, মানে একটা মেরু আছে, এগুলোকে ইউনিপোলার বলে। আর যে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত, মনে করো এদিক থেকে একটা কিছু বেরিয়েছে, এদিকে একটা পোল আছে, এটা নিউরন, এদিকে আরেকটা পোল আছে, এটা হলো দ্বিমেরুযুক্ত। আরেকটা আছে, মনে করো এটা ডেনড্রাইট, এটা অ্যাক্সন, দ্বিমেরুযুক্ত। অবশ্য ডেনড্রাইট একটা, অনেকগুলো না, ডেনড্রাইট একটা থাকবে। মনে করো এটা ডেনড্রাইট, এটা অ্যাক্সন, মানে দুইটা পোল আছে, বাইপোলার। মনে করো আরেকটা যে ছদ্মমেরু, ছদ্ম মানে কি? সিওডো, যে ছদ্ম মানে নকল, এটা ইংলিশ কি? সিওডো ইউনিপোলার। দেখতে বাইপোলারের মতো কিন্তু আসলে ইউনিপোলার। এখন কি করে এই দুইটা যদি একসাথে ফিউজ হয়ে যায় তখন কিভাবে বের হয়? নাকি এদিক থেকে একটা প্রলম্বিত অংশ বের হয়েছে, মনে হচ্ছে এটা ইউনিপোলার, কিন্তু আসলে এদিকে একটা ডেনড্রাইট আছে, এদিকে একটা এক্সন আছে, এরকম। এটা হচ্ছে সিওডো ইউনিপোলার। আর একটা আছে মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি? এই যে সেল বডি থেকে একজন বেরিয়েছে, এই দিক থেকে একটা ডেনড্রাইট, এই দিক থেকে একটা ডেনড্রাইট, এই দিক থেকে একটা ডেনড্রাইট, মানে অনেকগুলা পোল আছে, তাহলে কি বলে? মাল্টিপোলার বলে। আর একটা আছে মেরুহীন বা এপোলার। এপোলার, এপোলার মানে এ মানে অ্যাবসেন্ট, বা মেরুহীন, কোনো মেরু নাই। মনে করি এই জাস্ট এই যে একটা সেল বডি, কোনো মেরু নেই, এটাকে অ্যাপোলার বলা। আর একটা আছে কাজের প্রকৃতির উপর ভিত্তি করে সংবেদী। সংবেদী মানে কি? সেন্সরি যেগুলো আছে, মানে দেহের বিভিন্ন অংশ থেকে সেন্স গুলো নিয়ে যায়, সেন্সরি, এগুলোকে সংবেদী বলা হয়। মানে মনে করো কোনো পেইনের স্টিমুলাস আসছে বা টেম্পারেচার লাগছে বা বিভিন্ন ধরনের স্টিমুলাস, বাইরের যে উদ্দীপনা, ভিতরের উদ্দীপনা, এগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরনের মাধ্যমে নিয়ে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে নিউরনের মাধ্যমে নিয়ে যায়, এগুলোকে বলে কি? সংবেদী। সংবেদী নিউরন। মনে করো এটা একটা স্পাইনাল কর্ড,
এই যে সংবেদী নিয়ন্ত্রণের মাধ্যমে, সংবেদী নিউরনের মাধ্যমে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসার পরে এদিকে আরেকটা নিউরনের সাথে সিনাপস করছে। এই নিউরন পরে আরেকটা নিউরনের সাথে সিনাপস করছে। সেই নিউরন পরে বিভিন্ন ইফেক্টর অর্গানে চলে গেছে। তো এই ইফেক্টর অর্গানে যে নিউরনটা চলে গেছে এটাকে বলা হয় মোটর বা চেস্টীয়। আর এই যে এই সংবেদী নিউরন এবং মোটর নিউরনের মাঝে যে কানেকশন রক্ষা করছে, এই যে কানেকশন, এই নিউরনটাকে বলা হয় ইন্টারকানেক্টিং নিউরন, বা এটাকে কি বলা হয় মিশ্র ইন্টারকানেক্টিং নিউরন। মিশ্র নিউরন আলাদা, ইন্টারকানেক্টিং নিউরন আর যে মিশ্র নিউরন মানে কি, একটা নিউরনের মাঝখানে এই নিউরন দিয়ে সংবেদীর ইম্পালস আসে এবং মোটর ইম্পালস চলে যায়। এগুলোকে কি বলা হয় মিশ্র বা মিক্সড নিউরন। এগুলোকে কি বলা হয় মিক্সড নিউরন। এরপরে আছে হলো সংবেদন পরিবহনের উপর ভিত্তি করে অন্তর্মুখী হয়েছে, যেটা বলছিলাম সংবেদী গুলাই অন্তর্মুখী। সংবেদী যে স্নায়ুতন্ত্রগুলো আছে এগুলাই অন্তর্মুখী, চেষ্টীয় যেগুলো আছে এগুলা বহির্মুখী, এবং মিশ্রটা তো সংবেদী এবং চেষ্টীয় দুইটা মিলেই আছে, প্লাস মিশ্র, এটা মিশ্র। আর যে আন্তঃনিউরন বা এই যে ইন্টারনিউরন, এটা হলো মানে সংবেদী এবং মোটর নিউরনের মাঝখানে যে কানেকশন রক্ষা করে, এটাকে ইন্টারকানেক্টিং নিউরন বলা হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।